কথাগুলো হৃদ পানির দিকে তাকিয়ে থেকে নিজের মনে মনে ভাবে নেই একবার। পরে কিছুক্ষণ সুইমিং পুলে নীল পানির দিকে তাকিয়ে থাকা অবস্থা হঠাৎ করে কপাল কুঁচকে এলো হৃদে। পরে নিজের মধ্যে কিছু একটা ভেবে নিয়ে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে নিজের রুমে দরজা খুলে হেঁটে হেঁটে মায়ের রুমের দিকে ছুটে চলে যায় সে। বাহির থেকে মায়ার রুমের দরজা আটকানো ছিল বলে সেটা হৃদ সতর্কতার সাথে আস্তে করে খুলে মায়ের রুমের ভিতর প্রবেশ করে। মায়াকে এলোমেলোভাবে ঘুমাতে দেখে কিছুক্ষণ একদৃষ্টি তাকিয়ে থাকে সেই দিকে। পরে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নিয়ে আবার উল্টো ঘুরে নিজের রুমের দিকে পা বাড়ায়। হৃদ মায়াকে কোলে তোলার সাথে সাথে মায়া খানিকটা নড়ে চড়ে ওঠে, আবার ঘামটি মেরে ঘুমিয়ে পড়ে হৃদের বুকের মধ্যে। হৃদ হাঁটতে হাঁটতে মায়াকে বেশ কয়েকবার দেখে নেয় ঘুমন্ত অবস্থায়। নিজের রুমে ঢুকে আস্তে করে বেডের একপাশে শুয়ে দিয়ে নিজে মায়ের পাশে শুয়ে পড়ে। শোয়ার সাথে সাথে মায়াকে টেনে নিজের বুকের ওপর তুলে উপুর করে মায়াকে শুয়ে দিয়ে দুহাত শক্ত করে জড়িয়ে ধরে প্রশান্তি নিঃশ্বাস ফেলে নীরবে হৃদ। পরে মায়ার মাথার পরপর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আস্তে করে নিজের ঠোঁট মায়ের মাথার মধ্যে সফটলি চেপে ধরে নিজের চোখ বন্ধ করে নেয়। হৃদের নিজেকে এমন বেশ শান্তি শান্তি লাগছে মায়াকে নিজের বুকের মধ্যে পেয়ে। কোনো এক প্রশান্তি ঢেউ যেন খেলা করছে হৃদের মনের মধ্যে। মায়ের ঘুমটা হালকা হয়ে আসছে আড়মোড় ভেঙে উঠে বসে হৃদের পেটের ওপর, কারণ রাতে হৃদ মায়াকে নিজের ওপর শুয়ে রেখেছিল বাচ্চাদের মতো উপুর করে। তাই সকালে মায়া উঠে বসে হৃদের পেটের ওপর দু সাইড দু পা দিয়ে হৃদ গভীর ঘুমে থাকায় মায়া যখন ঘুম থেকে আড়মোড় ভেঙে উঠে বসে তখন হৃদের জড়িয়ে থাকা দুহাতে আস্তে করে দুপাশ পড়ে যায়। মায়া নিজের দুহাত ওপরে তুলে হামি দিতে দিতে চোখ খুলে সামনে থাকা ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চমকে চারপাশ দূরত্ব নিজের চোখ বুলায়। চারপাশটা বেশ অপরিচিত লাগায় খানিকটা ভরকে যায় মায়া। বিপদের আশঙ্কা ভেবে শুকনো ঢোক গিলে নেয় বেশ কয়েকবার। পুরো ভীতু চোখে আবারও আশেপাশে চোখ বোলায়। চোখের সামনে হঠাৎ হৃদের বড় আকারের দেওয়ালের ছবি রেখে কপাল কুঁচকে সেই ছবি ভালো করে দেখার জন্য হৃদের বুকের ওপর নিজের দুহাত দিয়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকতে চোখে পড়ল হৃদের ঘুমন্ত চেহারাটা, সাথে মায়ের ফেস ও হৃদের ফেসে বরাবর হয়ে যায় দুজনে। চোখের সামনে হৃদের ঘুমন্ত চেহারাটা দেখে মুহূর্তে মা নিজেকে স্বপ্নের অধিকারী ভেবে নিয়ে নিজের চোখ বড় বড় রসগোল্লা বানিয়ে হাঁ করে তাকিয়ে থাকে হৃদের ঘুমন্ত চেহারার দিকে। অবিশ্বাস্য কিছু চোখের সামনে পড়ে যাওয়া সেটার জন্য মায়া আর নিজেকে ধরে রাখতে পারে। খুশিতে গদগদ করতে করতে আবারও ঝুঁকে আসে হৃদের মুখমণ্ডলের দিকে। নিজের দুহাত দিয়ে হৃদের দুগাল আঁকড়ে ধরে একদম কাছে চলে আসে হৃদের। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর আশ্রে পড়ছে সমান তালে। মায়া হৃদকে ঘুমন্ত অবস্থায় পেয়ে সেটাকে নিজের স্বপ্ন ভেবে হৃদের চোখে মুখে পুরো চেহারায় নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে পরপর ইচ্ছে মতো। পরে হৃদের ঠোঁটে দিকে কিছু তাকিয়ে থেকে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে হঠাৎ করে হৃদের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে সফটলি চেপে ধরার পরও কোনো মতে চুমুক কীভাবে খায় সেটাই বুঝতে না পারার সাথে কিস করার সুবিধা করতে না পেরে আবারও উঠে বসে হৃদের পেটের ওপর হৃদের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে চিন্তা করতে থাকে কিভাবে কি করব। কিচ্ছু চিন্তা করতে না পেরে হঠাৎ করে নিজের মাথা দারুণ বুদ্ধি আটকে নিয়ে সাথে সাথে আবার ঝুঁকে হৃদের ঠোঁটের সাথে নিজের দাঁত চেপে ধরে শক্ত করে কামড়ে ধরে রাখে খিচকে ঠোঁটের ওপর। অসহ্য ব্যথা অনুভব করার সাথে সাথে চোখ খুলে তাকিয়ে মায়া দুবাহু চেপে ধরে উঠে বসে মায়াকে নিয়ে পর মায়াকে নিজের কোলের মধ্যে রেখে এক হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নিজের ঠোঁটের উপর রাখে। হৃদের ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকে মুহূর্তে। হাত দিয়ে সেই রক্ত মুছতে মুছতে মায়ের দিকে করুণ চোখে তাকায়। বউ যদি তার ঘুমের সুযোগ নিয়ে সকাল সকাল এভাবে কামড়িয়ে ধরে তাহলে বাকি দিনগুলো কেমন করে কাটবে সে চিন্তা নিয়ে হৃদ মায়ার দিকে তাকায়। কিন্তু মায়া হৃদের এমন সব চিন্তা ভাবনা উপেক্ষা করতে হৃদ কিছু বুঝে ওঠা তার আগেই আবারও হৃদকে বিছানায় ফেলে দিয়ে সেই বিছানার সাথে চেপে ধরে রেখে মায়া হৃদের ঠোঁট কামড়ে ধরে শক্ত করে। এতে করে হৃদের
কাটা ঠোঁটের জায়গাটা আরও ক্ষত হয় বেশ খানিকটা। হৃদ সেই ব্যথা সহ্য করতে না পেরে আবারও মায়ের দুবাহু চেপে ধরে সাথে সাথে উঠে বসে। মায়া স্বপ্নে হৃদের এমন করে বারবার উঠে বসার কারণে মায়ের ঠোঁট কামড়ানো চুমুটো খেতে পারছে না ভালো করে। এতে মায়া বেশ বিরক্ত নিয়ে হৃদের দিকে তাকাতেই চোখ পড়ল হৃদের ঠোঁটের দিকে। ঠোঁট দিয়ে অনর্গল রক্ত ঝরতে দেখে মায়া খানিকটা ভয় পেয়ে যায়। ভয় ভয় কণ্ঠে আস্তে করে বলে ওঠে, রক্ত? মায়া বারবার হৃদকে কামড়ে ধরতে দেখে সুপ্ত কণ্ঠে হৃদ বলে ওঠে, কি সমস্যা তোমার? সকাল সকাল কামড়াকামড়ি করছো কেন তুমি? হৃদের এমন কথা মায়া মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠে। হৃদকে রাগ দেখে নাহুসুরে বলে ওঠে, না আমি মানব না। আপনি আমার স্বপ্ন এতটা নড়াচড়া করতে পারবেন না। আমি আরও ঠোঁট কামড়ানো চুমু খাবো। আমি শুয়ে পড়ব। কি আমাকে তোমার স্বপ্ন মনে হচ্ছে? আর তুমি আমাকে নিয়ে স্বপ্নে এমন কামড়াকামড়ি করে থাকো সব সময় তুমি? হৃদের এমন কথা মায়া নিজের মাথা নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, সে সবসময় হৃদকে নিয়ে স্বপ্নের মধ্যে এমন কামড়াকামড়ি করে থাকে। মায়ার মাথা নাড়িয়ে সুমতি জানাতে দেখে মুহূর্তে হৃদ বোকা বনে যায়। তো জানে বউ তার বড্ড বোকা, তার দ্বারা এমন কিছু স্বপ্ন দেখা অসাধ্যকর কিছু। কিন্তু এখন তো মনে হচ্ছে বউ তার থেকে এক ধাপ বেশি অ্যাডভান্স এসব বিষয়। হৃদ খানিকটা সন্দেহ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে উঠে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো জানো তুমি? হৃদের এমন কথা মায়া আবার নিজের মাথা নামিয়ে আস্তে করে বলে, দারুণ। আর কি কি করো স্বপ্নে শুনি? একটু আমায় তো জানা দরকার আমার বউটা কত দূর পর্যন্ত এগিয়েছে এইসব বিষয়। পরে না হয় আমি সেই অনুযায়ী আঁকাবো, কি বলো? হৃদের এমন কথা মায়া হৃদের দিকে তাকিয়ে থেকে ওর কোলের ওপর বসে থাকা অবস্থায় আস্তে করে নিজের মাথাটা হৃদের বুকের মধ্যে রেখে হৃদকে নিজের দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে মায়া। মায়াকে নিজের বুকের ওপর মাথা রাখতে দেখে হৃদও বিনা বাক ব্যয়ের সাথে সাথে বউকে আদরে দু হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর হৃদের বুকের ওপর ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে মায়া। হৃদ মায়াকে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর খানিক বাদে মায়াকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে আদুরি সুরে ডেকে বলে উঠে, বউ বউ বউ। হৃদ মায়াকে নড়াচড়া করতে না দেখে হালকা বাঁকা হয়ে মায়ের দিকে তাকাতে চোখ পড়ল মায়ের ঘুমন্ত চেহারাটা। হৃদ মায়াকে নিজের সাথে লেপ্টে ঘুমাতে দেখে সেও স্বস্তির নিঃশ্বাস ফেলে নীরবে তার এই বউটাকে তার কাছে আসতে বাধ্য করতে কম কাঠখড় পোহাতে হয়নি হৃদের। অবশেষে বউ তার কাছে আসতে দ্বিধাবোধ করে না, ভয়ও পায় না। আর সব কিছু ভেবে হৃদ চোখ তুলে দেওয়ালে ঘড়িটি দিকে তাকায়। এখনও 5:10 বাজতে রেখে হৃদ আবারও মায়াকে নিয়ে ওই অবস্থায় শুয়ে পড়ে বিছানায় আরও একটু ঘুমানোর জন্য। সকাল 8:12 বা 13 হবে। এখনও হৃদ ও মায়া দুজনেই ঘুমে তলিয়ে আছে গভীরভাবে। দীর্ঘদিন পর যেন দুজনে এমন একটা প্রশান্তির ঘুম আচ্ছন্ন একে অপরের বুকের মধ্যে রেখে মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হৃদ শান্তিতে ঘুমিয়ে আছে এতটাই সকালে। আজ আর হৃদের সকালে ওঠার চিন্তা ভাবনা আপাতত রুটিনের মধ্যে নেই। কিন্তু মায়ার ঠিক রুটিন মাফিক আবারও ঘুম থেকে কুড়মুড়িয়ে উঠে বসে হৃদের পেটের ওপর হামি তুলতে তুলতে নিজে হৃদের দিকে তাকায়। ঘুম ঘুম চোখে হৃদের ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ চমকে ওঠে দ্রুততার নিজের হাতটা রাখা হৃদের কাটা ঠোঁটের ওপর। পরে করুণ চোখে হৃদের কাটা ঠোঁটের দিকে তাকিয়ে থেকে মুহূর্তে মন খারাপ হয়ে যায় মায়ার। কি হয়েছে হৃদের সাথে সেটা বুঝতে পেরে আদুরি হাতে আস্তে আস্তে বুলিয়ে দিতে থাকে হৃদের ঠোঁটের ওপর। অপরাধী দৃষ্টিতে হৃদের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে থেকে মুহূর্তে কপাল কুঁচকে এলো মায়ার। কপাল কুঁচকে হৃদকে ভালো করে দেখে নিয়ে হঠাৎই বিশাল দুঃখ আবির্ভাব হয় মায়ার মধ্যে। পরে নিজেকে গাল ফুলে ঠোঁট উল্টে দুঃখ দুঃখ ভাব নিয়ে দ্রুত হৃদের পেটের ওপর থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে হটিয়ে হটিয়ে দেখতে লাগে মনোযোগ দিয়ে। নিজেকে ভালো করে দেখে নিয়ে আবারও দৌড়ে হৃদের সামনে ফ্লোরে বসে পড়ে। একটু ঝুঁকে হৃদের চেহারাটা ভালো করে দেখে নিতেই আবারও একরাশ কষ্টরা ভর করলো মায়াকে ভীষণভাবে।
আর সে কষ্ট শোকাহত হয়ে নিজের ঠোঁট উল্টে কান্না চেপে রাখা চেষ্টা করতে থাকে নিজের মধ্যে এমন সাধ্যসিদ্ধ চেষ্টা। মায়া সফলতা অর্জন করতে না পেরে উচ্চস্বরে ভ্যাভা করে কান্না করে দেয় হৃদের দিকে ঝুঁকে থাকা অবস্থায়। মায়ের এমন ভ্যাবা করে কান্না হৃদ ঘুম থেকে ধুরফুরিয়ে উঠে বসে, পরে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায় মায়ের দিক, পরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠে, আবার কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? হৃদ এমন কথা মায়া হিচকি তুলে কান্না করতে করতে কোনো রকম বলল, আপনি এত সুন্দর কেন? আপনাকে শুধু সুন্দর দেখাচ্ছে, আমাকে কেন সুন্দর দেখাচ্ছে না? আপনার মতো এতটা সুন্দর নয় নয় কেন আমি? আপনাকে আমার কাছে এতটা আদুরে আদুরে লাগে কেন? মায়ের এমন কথা মুহূর্তে হৃদ ভ্যাকাচাকা খেয়ে যায়। মায়ের এমন কষ্ট স্মৃতি কান্না দেখে হৃদ কী বলবে সেটা বুঝতে পারে না। তার সৌন্দর্য নিয়ে সে বিপদে পড়তে হবে সেটা হৃদের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই বউকে ভুলানোর চেষ্টা করতে করতে শান্ত না সুরে বলে ওঠে, আমি সুন্দর তোমাকে কে বলল? তুমি তো বেস্ট সুন্দরী আমার থেকে, যাকে দেখে আমি প্রথমবারই অস্থির ছিলাম, কিন্তু তুমি হওনি। তাহলে বলো কে বেশি সুন্দর? মানব আমি, আপনি আমাকে ভুলভাল বোঝাচ্ছেন, আমি একদমই সুন্দরী না আপনার মতো। নাকে পানি মুছতে মুছতে বলল। মায়ের এমন কাণ্ডের কিছু একটা ভেবে নিয়ে হঠাৎ করে মায়াকে টেনে নিচে থেকে তুলে নিজের কোলের উপর বসে কোমর জড়িয়ে ধরে মায়ের ঘাড়ের উপর নিজের থুতনি রেখে মাতাল কণ্ঠে বলল, তাই আমি তোমাকে ভুলভাল বোঝাচ্ছি? কি করে মিথ্যা বলে বলে বুঝাচ্ছেন? বউ মিথ্যাটা নেই আমার মধ্যে, নাক কান ডুবিয়ে আস্তে করে নেই মানে আছে আপনার মধ্যে শতকরা মিথ্যা। এই যে দেখেন আপনি। কথাটা বলি মায়া নিজের হাতে হৃদের সামনে বাড়িয়ে দিয়ে পরে টেনে হৃদের হাতটা নিজের হাতে পাশাপাশি রাখে। মার এমন কাজে হৃদ ঘাড় থেকে মাথা তুলে ভুরু কুঁচকে তাকায় সেদিকে, যে মায়া কি করতে চাইছে বোঝার জন্য। মায়া হৃদকে দুহাতে দেখতে দেখতে বলে ওঠে, দেখেন আপনি কতটা সুন্দর আমার থেকে। আমার হাত হলুদ হলুদ সুন্দর, আর আপনার হাতটা একদম সাদা সাদা সুন্দর। তারপর আপনার চোখ দুটো ব্রাউন কালার, আর আমারটা কিছু না। ঠোঁটগুলো কি সুন্দর লাল লাল, আর আমারটা কিছুই না। আপনার চুলগুলো অনেক সুন্দর, আর আমারটা কিছুই না। আপনি কত লম্বা, আর সাথে বিশাল বড় শক্ত বডি আপনার, আর আমি ছোট এবং নরম নরম শরীর। আপনার মধ্যে সুন্দরের ছড়াছড়ি, আর আমার মধ্যে ছিটে ফোটাও নেই। এটা তো অন্যায়, আমি এটা মানব না। কথাগুলো বলতে বলতে আবারও মায়ের হাত পা ছড়িয়ে কান্না জুড়ে বসে হৃদের কোলের উপর। হৃদ এক হাতে মায়ের কোমর জড়িয়ে অন্য হাতে মাথার চুল মুঠি ধরে টেনে নিজের কপালের সাথে মায়ের কপাল ঠেকিয়ে সুপ্ত কণ্ঠে বলে উঠে, শিউ তুমি কিছু না। কে বলো তোমার গায়ের রঙটা সবাই পায় না, সৎকে কয়েকজন পায়। সাদা সুন্দর সবাই হয়, কিন্তু হলুদ সুন্দর আর সবাই হতে পারে না। তোমার এত বড় বড় ডাগর আঁখি আমি প্রথম ফিদা হয়েছিলাম। তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি আমি জীবনে প্রথমবার ভুল করেছিলাম কাজে। আর তোমার চুল, উফ কি বলবো, তোমার দ্বিগুণ কালো চুল। বারবার আমি নিজেকে হারাতে মন চায়। তোমার ভরপুর কিউটনেস, পাগল হয়ে যাই আমি। আর তুমি 5 ফুট উচ্চতা হলো আমার জন্য সেটা পারফেক্ট, কারণ তুমি খুব সহজে আমার হৃদয়ের স্পন্দন শুনতে পাও। তোমার সব কিছু আমার খুব পছন্দ। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার পছন্দের দিকটা চিন্তা করে তোমাকে বানিয়েছে আমার জন্য। হৃদের কথাগুলো মায়া চুপচাপ নিজের চোখ বন্ধ করে শুনছিল, সাথে অনুভব করেছিল হৃদের প্রতিটা কথা ছিল মন ছুঁয়ে যাওয়ার টাইপের। হৃদে মায়াকে চুপ থাকতে দেখে আবারও বলে ওঠে, তুমি চাইলে আমার সব সৌন্দর্য তোমাকে দিয়ে দিতে পারি, যদি তুমি নিতে চাও তো। হৃদের এমন কথা মায়া চোখ খুলে তাকায়, পরে নিজের মাথাটা নাড়িয়ে সুমতি জানার সাথে আস্তে করে বলে ওঠে, নিব তো, কিন্তু কি করে? মায়াকে সম্মতি দিতে দেখে হৃদ ঠোঁট কামড়ে দুষ্ট হেসে মায়াকে নিজের হাতে চেপে ধরে বলল, তুমি হলুদ রঙের, আমি সাদা। আমাদের দুজনের রঙটা যদি একত্রিত হয়, একটা বেবি হয়, তাহলে আরও বেশি সুন্দর হতে পারে।
এতে করে তুমি আমাকে বেশি বেশি চালাতে পারবে বেবি নিয়ে, বলতে পারবে যে আমার থেকে তোমার বেবি বেশি সুন্দর, কি লাগবে তোমার বেবি। সত্যি খুশিতে গদগদ হয়ে জি ম্যাডাম। হৃদের এমন কথা মায়া খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তাহলে চলুন না বেবিটা নিয়ে আসি তাড়াতাড়ি হসপিটাল থেকে। মায়ের কথায় হৃদ হেসে উঠে বলে, হসপিটাল থেকে কেন নিয়ে আসতে যাব, আমার কাছে আছে তো তোমার সুন্দর বেবিটা। বাগানে দাঁড়িয়ে আছে মায়া, দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, বাগানের মধ্যে অদ্ভুত সব কাজ করছে এই মুহূর্তে মায়া। বাগানের অতি সুন্দরতম মূর্তিটা জড়িয়ে ধরে কানে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে নিজের মতো করে। হয়তো নিজে কাউকে না বলা কথাগুলো সব সময়ের মতো এইবারও বলছে পরিমাটাকে। মায়া ইশারা ইঙ্গিতে বলা কথাগুলো মাটির মূর্তিটা অবধি পৌঁছাতে পারছে কিনা তা জানা নেই, কিন্তু তাও একজনের কানে অবধি ঠিকই পৌঁছেছে। সেই ব্যক্তি মায়া ফিসফিস করা কথাগুলো শুনতে শুনতে বাগানের মায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মায়ের দিকে তাকিয়ে বলে, কেউ মায়ের পিছনে দাঁড়িয়ে আছে, সেদিকে মায়ের কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে সামনে গিয়ে ঘুরে মাটির মূর্তিটাকে জড়িয়ে ধরে নন স্টপ ফিসফিস করে চলছে। মায়ের এমন ফিসফিস করার মধ্যে দিয়ে পিছন থাকা ব্যক্তিটি বলে ওঠে, বউ, এটাকে ভালোবাসা বলে? বউ, তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করেছো, এটা পাবলিক জানে সবাই। হৃদের এমন কথা মায়া চমকে উঠে সাথে সাথে পিছনে ঘুরে হৃদের দিকে তাকায়, পরে কনফিউজড হয়ে বলে উঠে, মানে হলো তুমি এতক্ষণ ধরে মূর্তিটাকে কানে কানে বলছিলে যে আমি তোমার সামনে আসলে তোমার বুক ধুকপুক করে, আমি তোমার কাছে আসলে কেমন কেমন জানি লাগে তোমার, আমাকে তোমার কাছে আদু আদু লাগে, আমার সাথে সারাক্ষণ থাকতে মন চায়, আমাকে তোমার পেটের ভিতরে রাখতে মন চায়, এই এত কিছু যে তোমার মন চায়, সেই কথা চাওয়াটা হলো ভালোবাসা। মানে হলো তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করেছো, সেটা বলছিলা আমি তোমাকে। হৃদ এমন কথা মায়া চমকে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি এত এত কিছু কি করে জানেন? আমি তো ফিসফিস করে বলছি সবগুলো কথা, তাহলে আমি কি করে শুনতে পেলেন আমার শব্দবিহীন কথাগুলো? আমি তো শব্দ করে কথা বলিনি। মায়ের এমন কথা হৃদ বাঁকা হেসে একটা হাত বাড়িয়ে ইশারা করে বলল, নেমে আসি বলছি। নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে মায়া জিদ্দি সুরে ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, না আগে শুনবো। মায়াকে জেদ করতে দেখে আরেক দফা বাঁকা হেসে হৃদ, বউ এখন আর তার জিদ করতে শিখে গেছে ভালো করে। যে বউ তার সামনে আসলেই ভয় সিটিয়ে যেত, সে এখন তার সাথে জিদ করে সব কিছুতে। কথাটা ভেবেই হৃদ এগিয়ে গিয়ে মায়াকে কোলে তুলে নেয়। সাথে সাথে মায়ের কিছু বুঝে ওঠার আগে হৃদ মায়াকে কোলে তুলে নেয়। এতে করে মায়া খানিকটা ভয় পেয়ে সাথে সাথে হৃদের গলা জড়িয়ে ধরে শক্ত হাতে। মায়াকে এমন করতে দেখে হৃদ মায়ের দিকে খানিকটা ঝুঁকে রহস্য হাসি দিয়ে আস্তে করে বলে উঠে, ম্যাডাম, কি মনে হয় ম্যাডামে লুকায়িত কথাগুলো আমি জানি না? হ্যাঁ, তুমি যবে থেকে আমার সামনে এসেছো তখন থেকে আমি তোমার না বলা কথাগুলো, তোমার লুকায়িত সব কথাগুলো জানি। সেটা এখন থেকে নয়, গত একটা বছর ধরে জানে আছিস ক্রমাগত আমি। আর তুমি যে রোজ রোজ এই সব মূর্তির সাথে ফিসফিস করে পেটের কথাগুলো বলো, সেগুলোও জানি আমি। হৃদের এমন কথা মায়া চমকে উঠে চোখ বড় বড় করে বলো, কি করে? মায়াকে চমকে উঠতে দেখে হৃদ আরও খানিকটা ঝুঁকে মায়ার নাকের সাথে নাক ঘষে দিয়ে রহস্য করে বলল, ম্যাডাম, সব বলা যায় না। বল ম্যাডাম, মনের কথাগুলো আমি আর শুনতে পারবো না। তখন আমার ম্যাডাম পাগলামো করা ছেড়ে দেবে। আর সে পাগলামো করা ছেড়ে দিলে আমার কি হবে? হৃদের এমন কথা মায়া অনুরোধ সুরে বলে ওঠে, এমন করছেন কেন, বলুন না প্লিজ। হৃদের এমন কথায় মায়াও জিদ ধরে নাহুস সুরে বলল, তাহলে আমি কথা বলবো না আপনার সাথে, তাহলে আমি আপনাকে খেয়ে ফেলবো রাক্ষস। আমি তাহলে দেখাই রাক্ষস কাকে বলে। কথাটা বলেই হৃদ মায়ের কোলে নেওয়া অবস্থায় নিজের সাথে চেপে ধরে কিছু একটা করতে যাবে, তার আগে মায়া হৃদকে ধাক্কা দিয়ে হৃদের কোল থেকে নেমে বাগানের ভিতর উল্টো ঘুরে দৌড় লাগায়। মায়াকে দৌড়াতে দেখে হৃদ মায়ের পিছন পিছন দৌড় দিয়ে মায়ের একটা হাত শক্ত করে ধরে ফেলে। মায়া হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হৃদের মায়ার হাত ধরে রাখে এমন তো অবস্থায়
পিছন থেকে কেউ এক বলে উঠে, এখানে কি হচ্ছে? কারো কণ্ঠ কানে আসতেই চমকে উঠে মায়া ও হৃদ। দুজনেই পিছনে ফিরে তাকায়। পিছনে ঘুরে তাকে তখনই চোখে পড়ল আয়ানকে। চোখের সামনে আয়ানকে ভুরু কুঁচকে নিজেদের দিকে তাকাতে দেখে মায়া ভয়ে কাচুমাচু করতে করতে হাত মুছড়ে হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়। আয়ানের ভয় যদি হেনা খানকে বলে দেয় সে এতক্ষণ হৃদের সাথে ছিল, এই ভয়ে। কিন্তু হৃদের এতে কোনো ভাবান্তর নেই। আয়ানকে চোখের সামনে দেখে তখনও শক্ত করে মায়ের হাতটা চেপে ধরে আয়ানের দিকে তাকিয়ে থাকে স্বাভাবিক দৃষ্টি বগিতে। হৃদ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। কপাল কুঁচকে এলো আয়ানের। টানা 10 দিন লন্ডন থেকে এই মাত্র বাড়িতে ফিরল আয়ান। বাড়িতে আসতেই চোখের সামনে এমন কিছু দেখবে সেটা যেন মোটেও প্রস্তুত ছিল না আয়ান। আয়ান মনে করেছে হৃদ মায়াকে মারার জন্য বা শাসন করার জন্য এমন শক্ত করে হাত চেপে ধরে আছে, কারণ মায়ার হাতটা মুচড়াতে মুচড়াতে আর ভয় পেতে দেখে তাই প্রকাশ করতে পারছে আয়ানের সামনে। আয়ান হৃদ সম্পর্কে ভুল ধারণা নিয়ে মায়ের দিকে এক পলক তাকিয়ে থেকে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ কি করছিস? ওর হাতটা ছাড়। আয়ান এমন কথা আরও ভয় পেয়ে যায় মায়া, তাই এখন আবার হাতটা মোচড়াতে থাকে জোরে জোরে। হৃদ মায়াকে এমন করতে দেখে খানিকটা রেগে যায়। মেয়েটি এত কেন ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না হৃদ। সে কি জানে না তার স্বামী পাশে থাকতে ওকে কেন কেউ নিয়ে যেতে পারবে না ওর কাছ থেকে? এমন সব চিন্তা ভাবনার মাঝে হৃদ রেগে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা? কি তোমার? এমন করছো কেন তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো না রে। হৃদের এমন কর্কশ গলা কথাগুলো শুনে মুহূর্তে চুপ হয়ে যায় মায়া। কোনো রকম নাড়াচাড়া না করে নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। হৃদ মায়াকে শান্ত হতে দেখে নিজের দৃষ্টি সরিয়ে এবার হৃদের দিকে স্থির রাখে। পরে ভুরু কুঁচকে বলে ওঠে, তুই যেন কি বললি আয়ান? আবার বলতো। আসলে বউকে শান্ত করতে হয়েছে আমার, তাই তো কথা ঠিক করে শুনতে পাইনি। তুই কি আমার রিপিট করবি নাকি? বউ নিয়ে চলে যাবো আমি? হৃদের এমন গা জ্বালানো কথা মুহূর্তে আয়ান নিজের দুটো হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজের রাগটা কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে ধরে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়ের হাতটা ছাড় হৃদ। কেন? আমি কি তোকে বলে নিজের বউয়ের হাতটা ধরবো নাকি? হৃদের বারবার গা জ্বালানো কথা তেলে বেগুনে জ্বলে ওঠে আয়ান। মায়াকে বারবার বউ বলে সম্বোধন করাটা যেন আয়ানের আরও বেশি রাগ দিচ্ছে দূরভাবে। আর আয়ান সেই রাগের বশীভূত হয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, বেশি হচ্ছে কিন্তু হৃদ। আমি মায়া তো সাথে কমফোর্টেবল ফিল করছি না। ও তোকে ভয় পাচ্ছে, তাই ওর হাতটা ছাড়। আয়ান এমন কথায় হৃদ পাল্টা প্রশ্ন করে বলো, আমার বউ তোকে বলেছে যে ওর স্বামীর সাথে কমফোর্টেবল ফিল করছে না এমন কিছু? হৃদ কথা আয়ান দাঁতে দাঁত চেপে বলো, হৃদ বেশি বেশি হচ্ছে কিন্তু। হৃদ খানিকটা থেমে আয়ানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে উঠে, কোনটা বেশি হচ্ছে তোর মতে? তোর আমাকে অহেতুক প্রশ্ন করাটা নাকি তোর আমাদের মাঝে দাঁড়িয়ে থাকা? কোনটা শুনি? দুজনের কথা প্যাচের মধ্যে মায়া হঠাৎ করে আয়নের উদ্দেশ্য করে বলে উঠে, আয়ন ভাইয়া তুমি যাও প্লিজ, আমি ঠিক আছি। আমি তোমার পিছন পিছন একটু পরই আসছি, যাও। মায়ের কথায় বাঁকা হাসে হৃদ। তার বউয়ের মুখে বুলি ফুটেছে সেটা সে আরও আগে দেখেছে। তার অনেক পরিশ্রমের ফল বউয়ের মুখে বলি। তাই হৃদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেখতে চাইল তার বউ তার কি করতে পারে আয়নকে তাদের দুজনের মাঝে আসতে না দিয়ে। মায়ের কথায় হৃদ চুপ থাকলো। আয়ন অনেকটা চমকায়। মায়া এমন আচরণ বা কথার সাথে আয়ন পূর্বে পরিচিত নয়। মায়ের সহজ কথাগুলো যেন আয়নের কাছে কঠিন লাগছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার দিকে। তার চেনা জানা বোকা মেয়েটা যেন হুট করে অনেকটা বড় লাগছে। সব কিছু কেমন বুঝতে শুরু করেছে আজকাল। মায়াকে তার কাছে অগোছালো নয়, বরং অনেকটা গোছালো মনে হচ্ছে। আর হবেই বা না কেন? যে বোকা মেয়েটা হৃদ থেকে বাঁচার জন্য সবসময় অন্যের আশ্রয় নিত, আর সেই মায়া হৃদের সাথে একা থাকতে চাচ্ছে নির্ভয়ে। আচ্ছা, মায়া হঠাৎ এতটা পরিবর্তন হলো কখন? সে দেশে না থাকায় তার অনুপস্থিত রয়েছে, নাকি তার দেশে থাকাকালীন হয়েছে? শুধু সেই লক্ষ্য করেনি পরিবর্তনে। হয়তো অনেক বেশি ভালোবাসে মায়াকে, তাই তার এতটা পরিবর্তন চোখে পড়ার পরও লক্ষ্য করতে পারেনি সে। আয়ন মায়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে শান্ত স্বরে নাকচ করে বলল, তোমার পিছনে পিছনে আসতে হবে না। তুমি এক্ষুনি আমার সাথে চলো। এখানে তোমার কোনো কাজ নেই। তোমার হৃদকে ভয় পেতে হবে না। ও কিছু করবে না তোমার। তুমি চলো আমার সাথে।
আয়নের কথায় মায়া খানিকটা জিদ্দেস্বরে বলে উঠে, বললাম তো যাব না, তুমি যাও, আমি পরে আসছি। মায়ের কথা এবার আয়ন সন্দেহ দৃষ্টি মায়ের দিকে তাকায়। আয়ন কেন যেন এই মায়াকে চিনতে কষ্ট হচ্ছে ভীষণ। তার মনে হচ্ছে এই মায়াটা তার না, এই মায়াটা অন্য কারো মায়া। তার মায়া হারিয়ে গেছে কোথাও। এমন সব চিন্তা ভাবনা করে আয়ন মায়াকে কিছু বলতে যাবে, তার আগে মায়া আয়নকে থামিয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে উঠে, ভাইয়া প্লিজ। মায়ার বাঁকা ঠোঁটের কথা আয়ান হার মেনে নেই মায়ের কাছে। পরে দুজনে এক পলক দেখে নিয়ে কিছু না বলে চুপচাপ হনহনিয়ে হেঁটে চলে যায় বাড়ির ভিতরে। আয়ান যাওয়ার সাথে সাথে অসহায় দৃষ্টিতে হৃদের তাকায় মায়া। পরে হৃদের দিকে তাকিয়ে থেকে করুণা কণ্ঠে বলে উঠে, আপনি এমন কেন? কথায় কথা ঝামেলা সৃষ্টি করেন কেন? এবার যদি আয়ন ভাইয়া দাদিকে বলে দেয় আমাদের সম্পর্ক, তখন কি হবে? তোমার কি মনে হয় বউয়ের সাথে কথা বলতে কারো পারমিশনের প্রয়োজন হয়? হৃদ খানের হুমকি, বউ আমার তাই অধিকার, ভোটটাও আমার। তাই আমাদের মধ্যে যে আসবে সে ঝামেলার মূল কারণ হবে, আমি নয়। আর কাউকে ছেড়ে দেওয়ার মতো এতটা ভালো মানুষ আমি না। হৃদ এমন কথায় মায়া চোখে তাকায় হৃদের দিকে, কারণ মায়া কখনই হৃদের সাথে কথা পেরে উঠেনি, আর কোনো কালেও পেরে উঠবে কি না পরবর্তী সময় তার সন্দেহ আছে। মায়া চুপ থেকে খানিক বাদে হৃদের বুকে মাথা রাখে। এই বুকটা এখন মায়ার জন্য শান্তি নিবাস হয়ে দাঁড়িয়েছে। দিন শেষে মায়া এখন হৃদের এই বুকটাতে চাই নিজের মুখ লুকানোর জন্য পরম শান্তিতে। আরিফকে চেয়ারের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে ফিহা। নিজের দুহাত আরিফের দুপাশে দিয়ে মুখ বরাবর তাকিয়ে আছে আরিফের ফিয়া এমন কাজে আরিফ ভীষণভাবে ইতিহস্ত বোধ করলেও ফিহা বেশ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত করে। ফিহাকে এমন করতে দেখে আরিফ খানিকটা বিরক্ত নিয়ে বলল, কি চাই তোমার? আরিফের এমন কথায় কপাল কুঁচকে ফিহা বলল, কি চাই মানে? ভালোবাসা চাই আমার। তো আমি কি করব? আমি কি ভালোবাসার দোকান নিয়ে বসে আছি? সেজন্য তো আপনার কাছে থেকে ভালোবাসা নিতে এসেছি। ভালোবাসার দোকান খুলে বসবেন আর সেই দোকানে কাস্টমার আসলে তাড়িয়ে দিবেন বিনা ভালোবাসাতে, তাই হয় না কি জনাব? ফিয়ার এমন বেখেয়ালি কথা আরিফ ও দায়সারা ভাব নিয়ে উত্তর দিয়ে বলল, আমার আন্ডারে সবার জন্য ভালোবাসা থাকলে আপাতত তোমার জন্য কিছুই নেই। ভালোবাসার শূন্য ঝুড়ি হয়ে পড়ে আছে আমার দোকানে। এবার তুমি বিদায় হও তো। আরিফের কথায় ফিয়া পাল্টা উত্তরে বললে হলো নাকি ভালোবাসা নেই, শূন্য ঝুড়ি হয়ে পড়ে আছে আমার জন্য? আর শুনলাম আপনি নাকি আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। কথাটা কি সত্যি নাকি? আরিফ কপাল কুঁচকে বলল, মানে কি আবোল তাবোল বলছো তুমি? পথ ছাড়ো তো। আরিফের এমন কথা ফিয়া আরিফের দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে এসে চোখ রেখে বলে, একদম না। আর কি আমি আবোল তাবোল বকছি? নড়াচড়া করবেন না, জায়গা দাঁড়িয়ে থাকুন একদম। আর শুনুন, আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে থাকবে তা কি হয় নাকি? আমি তা হতে দিব না। আমার সম্পর্কে আপনার ভাবনাটা আসবে ভালো ভালো কথাগুলো বলে ফিয়া একটু থেমে সোজা হয়ে দাঁড়িয়ে আরিফকে দিকে তাকিয়ে থেকে আবার আদুরে লুটুপুটু কণ্ঠে বলল, আমার সালেহের সাথে কোনো সম্পর্ক নেই সাহিল, আমার জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু নয়। সাহিলের সাথে কাছ থেকে হেল্প নিয়েছিলাম আপু আর জিজুর জন্য। এখন সাহিল ও ওর মতো আছে আর আমি আছি আপনাকে নিয়ে। আপনি আমাকে যতটা দূরে ঠেলে দেন না কেন, আমি বারবার আপনার কাছে ফিরে আসবো। ভালোবাসি আমি দুদিনের জন্য আপনাকে ভালোবাসিনি, আমার ভালোবাসাটা 7 জন্মের জন্য। তাই আপনার পিছুটা আমি কখনোই ছাড়ছি না, আর না আপনার কোথাও যেতে দিচ্ছি। কথাগুলো বলে আবারও আরিফকে দেওয়ালের সাথে চেপে ধরে ফিহা। বারবার ফিহা এমন কাজে আরিফ হতভম্ব হয়ে যায়। ফিহাকে কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছেন আরিফ, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিহার দিকে। ফিহা এমন সাহস থেকে আরিফ সাথে সাথে আবারও একজন এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। মনে হচ্ছে কোঠা থেকে চোখ দুটো বের হয়ে আসবে মায়ার। চোখ বড় বড় করে তাকিয়ে আছে দুজনের দিকে। মায়া রাতের খাবারের জন্য আরিফকে ডাকতে এসেছিল রুমে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিয়ার। এমন কাণ্ড দেখে মায়ের আগেও খানিকটা সন্দেহ ছিল দুজনকে নিয়ে, কিন্তু এখন সবটা পরিষ্কার হয়েছে তাদের কাছে। মায়া আরিফ আর ফিয়ার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি নেই, তাই দরজা আড়ালে দাঁড়িয়ে সবটা চুপি চুপি দেখতে চলেছে বেশ সময় ধরে। মায়ের এমন চুপি চুপি দেখার মধ্যে দিয়ে ফিয়া হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করে ফেলল আরিফের সাথে। নিজের ঠোঁটে আরিফের ঠোঁট সাথে চেপে ধরে আস্মিতভাবে ফিহা এমন আকস্মিকতা ঘটনায় আরিফ কিছু বুঝে ওঠার আগেই আবার ফিহা আরিফকে দুহাত দিয়ে
কোমরের উপর রাখে ঠোঁট চেপে ধরা অবস্থায়। প্রিয়া এমন কাজে এবার মায়া চোখ দুটো আরো বড় বড় হয়ে সে হা করে তাকিয়ে আছে সেই দিকে। মায়া এমন করে হা করতে দেখে পাশে থাকা একজন সামনের দিকে এক পলক তাকিয়ে থেকে আস্তে করে মায়া থুতনি ধরে মুখটা বন্ধ করে দেয় হা করা থেকে। কিন্তু মায়ার মুখটা বন্ধ করার পরও আবারও অটোমেটিক্যালি হা হয়ে যায় সামনের দৃশ্য দেখে। মায়ের পাশে কে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো লক্ষ্যই নেই। মায়ের কোনো হেলদোল না দেখতে পেয়ে এবার মায়ের কাঁধে হাত দিয়ে বারবার ডাকে, কিন্তু মায়া তার কাজে এতটাই ব্যস্ত যে সেও বারবার বিরক্ত নিয়ে কাজ ঝাঁকে হাতটি ফেলে দিচ্ছে পরপর। মায়ের এমন কাজের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হালকা স্মিত হেসে মায়ের পিছন থেকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে আস্তে করে বলে উঠে,